কিন্তু আমেরিকার সঙ্গে লড়ার ক্ষমতা কি ভারতের রয়েছে? আমি প্রথমে মিলিটারির দিক দিয়ে আসি, কারণ ডোনাল্ড ট্রাম্প কখনো বলছেন যে আমার গাজা চাই, গাজা স্ট্রিপ চাই, কখনো তিনি কানাডাকে বলছেন 51তম অঙ্গরাজ্য হয়ে যেতে। সুতরাং আবার কখনো কখনো ডোনাল্ড ট্রাম্প বলছেন, এই যে পোস্টটা আমি একবার দেখাতে বলবো, যে এই টুইটটা করেছেন ডোনাল্ড ট্রাম্প, যে ইরানকে চুক্তি সই করতে হবে, যেটা আমি আগেই বলেছিলাম, এটা 16 তারিখের, মানে গতকালের একটা টুইট, সকলকে তেহরান ছেড়ে চলে যেতে বলবো, মানে এইরকম একটা হুমকি। তেল আভিভে আমেরিকার দূতাবাসে একটা ছোট্ট আঘাতের পর তিনি একেবারে তড়িঘড়ি G7 এর বৈঠক ছেড়ে বেরিয়ে চলে এলেন, তিনি দেশে এসে এই ধরনের টুইট করতে শুরু করে দিলেন। এই সামনা করার ক্ষমতা ভারতের কতটা রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, যদি আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে বলেন বা ডিপ্লোমেসির মাধ্যমে বলেন, ভারতবর্ষ অনেক কাউন্ট, মানে গুণে দেখলাম আপনার কাছে কটা বন্দুক, আমার কাছে কটা বন্দুক, এইভাবে কাউন্টে বলেন, আমেরিকার সাথে কম্পিটিটিভ ভারতবর্ষ হতে পারে না। ভারতবর্ষের আর্মি অতটাও পাওয়ারফুল নয়। আর কিন্তু ভারতবর্ষের ডিপ্লোমেসিটা এতটাই পাওয়ারফুল যে ভারতবর্ষ কোনোভাবেই মিলিটারি কনফ্লিক্টে ডাইরেক্ট যাবে না। যে ভারতের মিলিটারি পাওয়ার ডিপ্লোমেসির থেকে খানিকটা কম, সেটাই বা আমরা আজকের ডেটে দাঁড়িয়ে বলি কি করে? কারণ পাকিস্তানকে যেভাবে নাস্তানাবুদ করেছে সেটা তো মিলিটারি সিস্টেমের মাধ্যমেই করেছে। পাকিস্তান কেঁপে কেঁপে উঠেছে একেবারে। পাকিস্তান কেঁপে ওঠা আর আমেরিকাকে কাঁপানো ইন এ মিলিটারি কন্ট্রেস্ট দুটো এক জিনিস নয়, পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে আমেরিকার মিলিটারি পাওয়ার যেটা আছে সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং পাওয়ার। কেন? আমেরিকা কিন্তু নিজেই উৎপাদক। এই যে ইন্ডাস্ট্রিয়ালি তারা যে তাদের ডিফেন্স বিভিন্ন ইকুইপমেন্টসকে ইভলভ করায় বা বিভিন্ন রকম ইনভেন্ট করে, সেই জন্যই তারা কিন্তু এতটা স্ট্রং মিলিটারি ওয়াইজ। তো ভারতবর্ষের মানে মস্তিষ্কটা, একটা মিলিটারি মাইন্ড তো আছে, ভারতবর্ষের মস্তিষ্কটা এতটা বোকা নয় যে আমেরিকার সাথে মিলিটারি ওয়াইজ কন্টেস্ট করতে যাবে, করবে না। কারণ করতে গেলে সেটা ভারতবর্ষের হিতে ফল হবে না। আমি যতই বড় ভারতীয় প্রেমী হই না কেন, আমি এই বোকা বোকা কথাগুলো কোনোদিনই সমর্থন করতে পারবো না যে আমেরিকার সাথে ভারতবর্ষ ফেস টু ফেস ফাইট করবে এবং ভারতবর্ষ জিতে যাবেন। দিস ইজ মানে অ্যাবসলিউটলি আননেসেসারি। বাট দুজনেই কিন্তু ভীষণ ম্যাচিওর্ড পাওয়ার, দুজনেই কিন্তু ভীষণ রেসপন্সিবল পাওয়ার। সেখানে আমেরিকা দেখো এত কিছু করছে, তো এত নিউক্লিয়ার পাওয়ার নিয়ে টিকা টিপ্পনি করছে। ইদানিংকালে আফটার ইন্ডিয়া হ্যাজ বিকাম এ নিউক্লিয়ার পাওয়ার, ইদানিংকালে আমেরিকা কিন্তু কোনোদিনই সেই অর্থে ভারতবর্ষকে নিউক্লিয়ার থিওরি নিয়ে অ্যাটাক করেনি। কেন করেনি? কারণ ভারতবর্ষ সম্পর্কে আমেরিকা জানে আজকের ডেটে ভারতবর্ষ যে স্থানে আছে বা অটল বিহারী বাজপেয়ীর সময় যে জায়গায় ছিল। আমি যদি আরেকটু পেছনে যাই, হোমি জাহাঙ্গীর ভাবা, আমেরিকা কিন্তু অনেক আগে থেকে ভেবে রেখেছে। আমি আরো টাইমলাইন সাজিয়ে তোমায় বলে দিচ্ছি। আমেরিকা ভারতবর্ষকে কখন সাবঅর্ডিনেট ভাবতো, দেখো আমেরিকার বরাবরই কাউকে না কাউকে খুব সাবঅর্ডিনেট ভাবাটা খুব দরকার, যে তুমি আমার আন্ডারে আছো, তুমি আমার সাথে আছো। বিশ্বকেই বোধহয় সেটা ভাবে। এক্স্যাক্টলি, এক্সেপ্ট ওয়ান, দ্যাট ইজ সোভিয়েত, যেটা পরবর্তীকালে আজকে রাশিয়ার ব্যাপারটা এসেছে। সোভিয়েতকে আমেরিকা কোনোদিনই বাগে আনতে পারবে না, এটা আমেরিকাও জানতো, এবং আমেরিকা এই জন্য সোভিয়েতকে খেপায় না। দাঁতাল হাতিকে তুমি যত বড়ই বাঘ হও খেপাবে না, কারণ জানো নয় পায়ে পিছিয়ে নেবে না, দাঁতে তুলে ঘুরিয়ে ফেলে দেবে তোমাকে। দুটো ক্ষেত্রেই তোমাকে ওর থেকে ডিস্টেন্স রাখতে হবে। এই জন্য যে হাতি আছে সে হাতির দিকে ইউক্রেনকে দিয়ে তো অতি সম্প্রতি অনেক খেলানোর চেষ্টা করলো। ইউক্রেন কেন, তুমি ইতিহাস থেকে দেখো না, সোভিয়েতের সাথে নিয়ে এই যে এনপিটি নিয়ে আজকে সবাই এত আলোচনা করছে, নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি, এই ট্রিটির মেন দুটো উদ্যোক্তা কে? সোভিয়েত অ্যান্ড আমেরিকা। সল্টের মেন দুটো উদ্যোক্তা কে? সোভিয়েত অ্যান্ড আমেরিকা। এরা দুজন কবে করেছে? 70-এর দশক থেকে করে যাচ্ছে এই জিনিসগুলো। কেন করছে? যাতে পাওয়ারটা লিমিটেড হয়ে যায়, দু একটা মানুষের হাতে ক্ষমতাটা থাকবে, বাকিরা তাদের থেকে দাদা একটা টোকেন দিন, দাদা একটা পারমিশন দিন, দাদা একটা লাইসেন্স দিন, আমিও গাড়ি চালাবো, এরকম করে করে অনুরোধ করে চালাবে। আজকের ডেটে পাওয়ার কিন্তু সেই রকম এক জায়গায় কেন্দ্রীভূত নেই, পাওয়ার ছড়িয়ে গেছে। এবং শুধু তাই নয়, ধরো তুমি যেই ঐতিহাসিক স্টেটমেন্টসগুলো করছিলে, সিআইএ কিন্তু অনেক জায়গাতেই অভিযুক্ত। কেমন অভিযুক্ত? তাদের উপরে সন্দেহের আঙুল ইন্ডিয়ার ক্ষেত্রে কম নেই। আমাদের প্রাইম মিনিস্টার যখন মারা যায় খুব সন্দেহভাজন অবস্থানে তাশকেন্তে, তখন অনেকেই চেষ্টা করেছিলেন কেজিবিকে ডাইরেক্টলি এটার সাথে অ্যালাইন করতে, যদিও পরবর্তীকালে এটাও জানা গেছে যে সিআইএ এর হাতও থাকতে পারে। তারপরে ধরুন হোমি ভাবা, আজকে হোমি ভাবা যদি সেই সময় বেঁচে থাকতেন, ইন্ডিয়া হয়তো অনেক আগে নিউক্লিয়ার পাওয়ার অ্যাটমিক রিসার্চ অনেক উচ্চতায় পৌঁছে আগে চলে যেত। এবং সেই জন্য হোমি ভাবার যে প্লেনের ক্র্যাশটা, সেখানে কিন্তু একটা থিওরি ধরা হয় ব্লাস্টের, উইচ ইজ
মাইট বি ট্রু অলসো, বিকজ সিআইএ সেই সময় বহু রকম অ্যাসাসিনেশনের সাথে যুক্ত পরবর্তীকালে বেরিয়েছে। থার্ড, এরকম অনেক কনস্পিরেসি থিওরির সাথে ইন্ডিয়াতে সিআইএকে পাওয়া যায়। সুতরাং ইন্ডিয়াকে আনস্টেবল আমেরিকা করতে চেয়েছে বহুবারই। তার কারণটা কি, আমেরিকা জানতো যে এশিয়াতে যদি স্টেবল পাওয়ার হিসাবে কেউ আগামী দিনে উঠে আসে সেটা ইন্ডিয়াই। কারণ যে দেশ 300 বছরের বর্ষতাকে স্বীকার করার পরেও লড়াই করে করে ইন্ডিপেন্ডেন্স এনেছে, তারপরে তার ইকোনমিক গ্রোথ এনেছে, তারপরে আজকের ডেটে ওয়ান অফ দ্য লিডিং ওয়ার্ল্ড ইকোনমি, আজকের ডেটে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন সায়েন্স, সেই দেশটাকে চ্যালেঞ্জ দিতে যাওয়ার থেকে সেই দেশটার সাথে সমঝে চলাটা ভালো। সেই কারণেই আমেরিকা কিন্তু আমাদের শত্রু নেশন নয়। আমেরিকার সাথে আমাদের কোনো মানে কম্পিটিটিভ রিলেশন থাকতে পারে, কোনো কটু রিলেশন আছে সেটাও নয়। আমরা কি আমেরিকার কোনো স্টেপে ক্রিটিসাইজ করছি, আমাদের কোনো স্টেপে আমেরিকা ক্রিটিসাইজ করছে। দেখো, উইন্ডো ফর ক্রিটিসিজম ইজ ওপেন ফর অল অফ আস। কি আমি তোমাকে ক্রিটিসাইজ করতে পারি, তুমি আমাকে ক্রিটিসাইজ করতে পারো, কিন্তু তার মানে কি আমরা একে অপরের শত্রু হয়ে গেলাম? আমরা তো শত্রু হইনি। আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকা তুমি দেখতেই পাচ্ছ যে ইসরায়েলের পাশে দাঁড়াতে চাইছে বিভিন্ন রকমভাবে। হু ইজ ইসরায়েল? ইসরায়েল ইজ আওয়ার প্রুভেন অ্যালাই, আওয়ার প্রুভেন পার্টনার। আমাদের ইরানের বিরুদ্ধে লড়তে চাইছে। ইরান কে? ইরান আমাদের ভীষণ কাছের একটা দেশ। ইরান ইসরায়েল যখন আছে, সেরকম আমেরিকাও আমাদের সাথে আছে। এবার পয়েন্টটা হলো আমরা আমেরিকার সাথে কিভাবে অ্যালাইনমেন্টে যাব, কিভাবে আমাদের ডিসএগ্রিমেন্টগুলোকে একটা স্টেবিলিটিতে আনবো, সেটা তো সেটা তো নেগোসিয়েশনের ব্যাপার। একদম। এবার এই নেগোসিয়েশনের বিষয়টাতে যদি আমরা একটু নজর রাখি, যে শুধুমাত্র ভারতেরই আছে এই যুদ্ধগুলো থামানোর ক্ষমতা। আচ্ছা, কোথাও গিয়ে এই ধরনটা দেখে মনে হচ্ছে না যে আমেরিকা গোটা বিশ্বে ছোট ছোট পকেট করে করে যুদ্ধ লাগিয়ে দিতে চাইছে? শুধুমাত্র ভারতের ক্ষমতা আছে এই তৃতীয় বিশ্বযুদ্ধ থামানোর। ভারত মাতার দয়ার অপেক্ষায় রয়েছে গোটা পৃথিবী। এই জায়গায় ভারতের ডিসিশনটা কি হবে? কারণ আমার দুই বন্ধু, তারা দুজনে শত্রু হয়ে গিয়ে তারা যুদ্ধ করছে, আমার কি স্ট্যান্ড নেওয়া উচিত? দেখো, আন্তর্জাতিক সম্পর্ক বা কূটনীতিতে একটা বিষয় খুব ভালো মতো বুঝতে হবে। আমি এ এবং বি দুজনকেই কোনো একটা জায়গায় গিয়ে সমর্থন জানাতে পারি, আবার আমি এ এবং বি কারুর দুজনেরই একজনেরও দিক নিলাম না, অথচ আমি আমার স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলাম, সেটাও কিন্তু একটা সমর্থন, একরকমের স্ট্যান্ড পয়েন্ট। মানে এখানে এরকম কোনো নির্ধারিত জায়গা নেই যে আমাকে নয় এক্সের সাথে থাকতে হবে, নয় ওয়াই এর সাথে থাকতে হবে। নো, আই ক্যান হ্যাভ আ ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড। আমি বলতেই পারি যে না ভাই তুমি এটা ভুল করছো, ভাই তুমি এটা ভুল করছো। তারপরেও আমি বলতে পারি আমি তোমাদের দুজনের সাথে বসে এই জিনিসটা মিটমাট করতে আগ্রহী, বাট তোমরা যে ভুলটা করছো আমি দুজনকেই পয়েন্ট আউট করে দিলাম, যদিও দিনের শেষে তোমরা দুজনই আমার পরম বন্ধু। এটাও একটা স্ট্যান্ড কূটনীতিতে। সুতরাং ভারতবর্ষ দেখো, ইউক্রেন রাশিয়া দেখো, ভারতবর্ষের কি রাশিয়া